প্রেক্ষিতে 4 দফা গুরুত্বপূর্ণ আসল জরুরি দাবিকে সামনে রেখে আজকের তারিখে সারা দেশে রাজ্যে রাজ্যে যেখানকার যা পরিস্থিতি, এই পরিস্থিতির সাথে সাযুজ্য রক্ষা করে আইন শৃঙ্খলা বজায় রেখে আন্দোলন সংগঠিত করার ডাক বলিপুর দিয়েছে। 4টি দাবি কি? দাবি হচ্ছে ট্যাক্স যে সমস্ত পরিবার দেয় না, বিশেষ করে দিন আনে দিন খায়, এরকম যে পরিবার তাদের সংখ্যা বিরাট। খাদ্য নাই, কাজ নাই, রোজগার নাই, অনাহার, অর্ধাহার, মৃত্যুও হচ্ছে। এদের মধ্যে পরিযায়ী শ্রমিক আছে। আপনারা দেখেছেন 200-র উপর পরিযায়ী শ্রমিক রাস্তায় মারা গেছেন। শুধু রেলে 80 জন লোক মারা গেছে। এই পরিস্থিতিতে দাবি হচ্ছে এই সমস্ত পরিবারকে মাথাপিছু 10 কেজি করে চাল মাসিক হিসাবে করে আগামী 6 মাস বিনামূল্যে সরকারকে দিতে হবে। এবং এটা দেওয়ার মতো চাল, গম আমাদের দেশের কেন্দ্রীয় সরকারের গোডাউনে জমা হয়ে আছে। এগুলো ইঁদুরে খাচ্ছে, এগুলো বিড়ালে খাচ্ছে, এগুলো পচছে, এগুলো নষ্ট হচ্ছে, কিন্তু মানুষ না খেয়ে মারা যাচ্ছে। এই দাবি সেখানে তোলা হয়েছে। একই সাথে দাবি হচ্ছে শুধু চাল গম দিলে তো হবে না, তার তো এটার সঙ্গে একটু অন্য কিছু রান্নাবান্না করে খেতে হবে। এমনকি ভাতটা চালটাকে ফুটাতে গেলে পর চুল্লি তাতে হয় লাকড়ি অথবা গ্যাস কিনতে হবে, টাকা কোথায়? রোজগারই তো নাই। এই পরিস্থিতিতে দাবি করা হয়েছে এরকম ট্যাক্সের আওতার বাইরে যে পরিবারগুলো আছে, মাসে প্রত্যেক পরিবারকে 7,500 করে টাকা আগামী 6 মাস দিতে হবে। আমরা যে দাবিটা করছি এটা মনে করার কোনো কারণ নাই যে হঠাৎ করে মনে হলো আমরা বলতে শুরু করেছি। আপনারা এই সংবাদ মাধ্যমের লোক, আপনারা দেখছেন আমাদের দেশের যারা প্রথিত যশা অর্থনীতিবিদ, বিশেষ করে যারা আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরস্কারে তারা সংবর্ধিত হয়েছে, এরকম যারা অমর্ত্য সেন থেকে শুরু করে অভিজিৎ এবং আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এক সময়ের যিনি আপনার গভর্নর ছিলেন, তারা বলছেন মানুষের ক্রয় ক্ষমতা বাড়াও, আয় নাই, উপার্জন নাই, সরকার থেকে টাকা দাও। কেউ কেউ বলেছেন দরকার হলে পরে নোট ছাপিয়ে নূতন করে এই লোকদের হাতে টাকা দিতে হবে। তাদের যদি বাজারে গিয়ে জিনিস কিনবার ক্ষমতা না থাকে তাহলে চাহিদা বাড়বে না, চাহিদা না বাড়লে ব্যবসা বাণিজ্যের মতো গতি আসবে না, তা যদি না আসে অর্থনীতি তেজি হবে না, বেকার সমস্যা আরও বাড়বে। কাজেই এই দ্বিতীয় দাবিটা আমরা এখানে রেখেছি সর্বভারতীয় ক্ষেত্রে। তৃতীয় হচ্ছে অধিকাংশ মানুষ গ্রামে বাস করে। আমাদের লড়াইয়ের ফলশ্রুতি হচ্ছে রেগার কাজ গত বছর সারা দেশে এটা 40-42 দিন নামিয়ে এনেছে। আমরা যেটা দাবি করছি এটাকে 200 দিন করতে হবে এবং মজুরি বাড়াতে হবে। যেমন আমাদের রাজ্যে আমরা বলছি, বিজেপি ভোটের আগে বলেছিল তারা সরকার আসলে দৈনিক মজুরি 340 টাকা করবে। আমরা এখানে 340 টাকা বলছি, সারা ভারতবর্ষে বলছি আমরা মজুরি জিনিসপত্রের দরদামের সাথে সাযুজ্য রক্ষা করে বাড়াতে হবে। এবং শহরাঞ্চল ত্রিপুরাতে টুয়েপ আছে, ভারতবর্ষের অন্য জায়গায় কিন্তু টুয়েপ নাই। আমরা এখানে বলছি রেগার কাজও বাড়াও, টুয়েপের কাজ বাড়াও। অন্য জায়গায় আমরা বলছি রেগার কাজ তো বাড়াতেই হবে, নগর এবং গ্রাম না এরকম যে অঞ্চল, সেই অঞ্চলে রেগার আদলে কাজ দিতে হবে, সেখানেও মজুরি বাড়াতে হবে। রেগার মজুরি কাজ করার সঙ্গে সঙ্গে দিতে পারলে খুব ভালো, যদি না পারো 7 দিনের মধ্যে অবশ্যই এই মজুরি তাদের হাতে তুলে দিতে হবে, নাহলে এই কাজ করে কোনো লাভ হবে না, এরা অর্ধভুক্ত অবস্থায় মারা যায়। এটা হচ্ছে আমাদের তৃতীয় দাবি। এবং এই সাথে আমরা যেটা বলছি সেটা হচ্ছে কর্মরতরা কাজ হারাচ্ছে, নতুন ছেলে মেয়ে কাজ পাচ্ছে না। এরকম জায়গায় আমরা বলছি যে বেকার ছেলে মেয়ে যারা কর্মক্ষম, কর্মপ্রার্থী, যোগ্যতা আছে, তাদেরকে বেকার ভাতা দিতে হবে। এর মধ্যে কিন্তু আপনারাও পড়ে যাবেন। আপনারা যারা এই মিডিয়ার সাথে কাজ করছেন, নিয়মিত বেতন পাচ্ছেন না, কি করে মালিক আপনাকে পয়সা দেবে? অ্যাডভার্টাইজমেন্ট নাই তো। আর দিলে পরে অপ্রচার করলো টাকা পাচ্ছেন না, আপনাদের মজুরি সেখানে ঠিক মতো হাতে আসছে না। এই পরিস্থিতিতে আমরা বলছি বেকার ছেলে মেয়েদের সেখানে সর্বভারতীয় স্তরে কেন্দ্রীয় সরকারকে সিদ্ধান্ত নিয়ে বেকার ভাতা দেওয়ার ব্যবস্থা করতে হবে। চতুর্থ অন্যতম গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে আমাদের যে রাষ্ট্রায়ত্ত সংস্থা, কল কারখানা, মাটির নিচের সম্পদ, মাটির উপরের সম্পদ,
এগুলো রাষ্ট্রের সম্পদ, এগুলোর মালিক দেশের জনগণ। স্বাধীনতার পর জওহরলাল নেহরু যখন প্রধানমন্ত্রী হন, সোভিয়েত দেশ এবং জাপানের পরিকল্পনার রূপরেখা দেখে প্রভাবিত হয়ে সমাজতান্ত্রিক ধাঁচের অর্থনীতি করবার ভাবনা নিয়ে এই আপনার রাষ্ট্রায়ত্ত সংস্থা গড়ে তোলবার চেষ্টা করেন। কারণ বেসরকারি পুঁজি এই জাতীয় গুরুত্বপূর্ণ সংস্থা করবার জন্যে তাদের পুঁজি খরচ করতে রাজি হয়নি। এই সংস্থাগুলো শত শত হাজার হাজার কোটি টাকা রোজগার করছে, তাদের বড় অংশের টাকা এই সংস্থায় কর্মরত শ্রমিক কর্মচারীদের মজুরি বাদ দিয়ে সবটাই কেন্দ্রীয় সরকারের কাছে যাচ্ছে, যেটার উপর ভিত্তি করে প্রত্যেক বছর কেন্দ্রীয় সরকার লাখ লাখ কোটি টাকার বাৎসরিক বাজেট তৈরি করছে, তার থেকে রাজ্যও টাকা পাচ্ছে। এখন বড় বড় দেশি বিদেশি পুঁজিপতিরা বলছে এই রাষ্ট্রায়ত্ত সংস্থা থাকবে না, এগুলো তুলে দাও, এগুলো আমাদের হাতে দাও। তাদের জিভে লালা ঝরছে এই মুনাফা নিজেরা ভোগ করবার জন্যে। এরকম জায়গায় বিজেপি সরকার লকডাউনের সুযোগ দিয়ে গণতান্ত্রিক অধিকার প্রতিবাদের ভাষা কেড়ে নিয়ে কালো আইন জারি করে মানুষকে গৃহবন্দী করে গোটা দেশকে জেলখানায় পরিণত করে এই বড় বড় পুঁজিপতি দেশি বিদেশি যারা মনোপলি ক্যাপিটাল, যারা কর্পোরেট হাউসেস, যারা মানে আপনার বিভিন্ন রাষ্ট্র মিলে যে সংস্থাগুলো মাল্টিনেশনাল কর্পোরেশন, তাদের কাছে এগুলো জলের দরে বিক্রি করে দিচ্ছে এবং এর অর্থ দাঁড়াচ্ছে এগুলোতে যারা কাজ করছে লাখ লাখ শ্রমিক কর্মচারী ইতিমধ্যে কাজ হারাতে শুরু করেছে। এবং বেকার সমস্যা গত 50 বছর ভারতবর্ষে যা ছিল এটাকে ছাপিয়ে রেকর্ড করে ফেলেছে। এবং আমাদের দেশে শ্রমজীবী অংশের মানুষের সংখ্যা প্রায় 59 থেকে 60 কোটি, এদের প্রায় 85 থেকে 90 ভাগের কোনো কাজ নেই। এই পরিস্থিতিতে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি বন্ধ করো, শ্রমিকদের শোষণ করবার জন্যে আন্তর্জাতিক ক্ষেত্রে 8 ঘন্টার কাজ এটাকে বাড়িয়ে 12 ঘন্টা করে দিয়েছে বিজেপি শাসিত কতগুলো রাজ্যে। আমাদের রাজ্য এই সিদ্ধান্ত কার্যকরী করার চেষ্টা তারা করেছে, সিআইটিইউ আইএনটিইউসি যৌথভাবে এর বিরোধিতা করেছে। ফলে সারা ভারতবর্ষের দাবি উঠছে কোনো মতেই এই কালো আইন জারি করে শ্রমিকদের দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করা যাবে না। এবং ওই যে বেকার ভাতার কথা বললাম, এর মধ্যে যারা কাজ হারিয়েছে, যারা কাজ পাচ্ছে না, পরিবার চালাতে পারছে না, তাদেরকে বেকার ভাতা দিতে হবে। এই 4টি মূল দাবিকে সামনে রেখে, এটা শুধু ত্রিপুরার কর্মসূচি না, সারা ভারতবর্ষ আমরা করছি। এক এক রাজ্যে এক এক রকম হবে। আমাদের রাজ্যে আপনারা দেখছেন গণতন্ত্রের উপর নানা ধরনের আক্রমণ নেমে আসছে, রক্তদান শিবির আক্রান্ত হচ্ছে, আপনার এই যে রিলিফের কাজ করতে যাচ্ছে আক্রান্ত হচ্ছে, যারা সরকারের কাছ থেকে কিছু সাহায্য না পেয়ে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি যেখানে রিলিফ দেওয়ার চেষ্টা করছে তাদের থেকে রিলিফ নিচ্ছেন, তাদের বাড়ি থেকে আক্রমণ করছে, রেগাত কাজের তালিকা থেকে, টোয়েপের কাজের তালিকা থেকে তাদের নাম কেটে দিচ্ছে এবং বলছে ওখানে যাওয়া যাবে। আরে তোমরাও দিচ্ছ না, এরা না খেয়ে মরছে। আমরা আমাদের সামর্থ্যের মধ্যে দাঁড়িয়ে সাধারণ মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে এই মানুষদের পাশে দাঁড়াবার চেষ্টা করছি, এই মানুষগুলোর উপর আক্রমণ করছে, এ তো ব্যভিচারী একটা ব্যবস্থা চলছে। কাজে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের রাজ্যে অন্য কোনো পদ্ধতিতে আমরা ইচ্ছা করলে একটা জনসমাজে করতে পারি না ঘটনাটা, কিন্তু পারমিশন নাই। এই পরিস্থিতিতে আমাদের এই রাস্তায় দাঁড়িয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় যত বেশি সংখ্যক স্থানে অল্প অল্প সংখ্যা করে আমরা যাতে হাজার হাজার মানুষ এই রাস্তায় মানে আমাদের দাবিগুলি জনগণের জ্ঞাতার্থে উপস্থিত করতে পারি এবং কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে আমরা সোচ্চার হতে পারি, এই দাবিগুলি কার্যকরী করো, এই লক্ষ্য নিয়েই আজকের কর্মসূচি। আমাদের বিশ্বাস আপনাদের মাধ্যমে আমাদের এই বক্তব্য ত্রিপুরার সমস্ত অংশের মানুষের কাছে পৌঁছবে। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, কারণ করোনা ভাইরাস কবে শেষ হবে কেউ জানে। এবং আমাদের রাজ্যের অবস্থা দেখছেন বিপন্ন অবস্থা। প্রথম দিকে বগল বাজাবার চেষ্টা করেছে, জিরো, কিছু নাই, এখন কি 1000 ছাড়িয়ে গেছে কেমন। এবং এই যে তাদেরকে রাখার ব্যবস্থা হচ্ছে, হাওয়া নাই, দাওয়া নাই, পরিষ্কার পরিচ্ছন্ন করার কোনো ব্যবস্থা নাই, একটা অস্বাভাবিক অস্বাস্থ্যকর পরিবেশ এবং সেখানে মানুষ অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। এই পরিস্থিতিতে তারপরেও আপনাদের বলবো, আপনারা মিডিয়ার লোক বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সাবধানে থাকবেন এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে সবাইকে নিজের থেকে শৃঙ্খলা আরোপ করে এই বিপদ থেকে রক্ষা করবার জন্য স্বতঃপ্রণোদিত উদ্যোগ গ্রহণ করুন।